বিদ্যার ভাত কাপড়ের দায়িত্ব নিল রিত। অবাক হয়ে গেল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাজদীপ চ্যাটার্জি শাড়ি গয়না নিয়ে বিদ্যার হাতে তুলে দেয় আর বলে, নাও, আজকে ভাত কাপড়ের অনুষ্ঠানে এগুলোই তুমি পরবে। তখন বিদ্যা আর কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই দেখা যাবে সৃজয়ী আসে আর এসেই বলে, দিদি, তোমার দেওর তো বাজার করে চলে এসেছে। বিশাল বাজার এনেছে, কত রকমের মাছ, আবার সবজি। তখন তো পৃথা শুনে খুশি হয়ে যায়। তারপর রাজদীপ বলে, কি কি মাছ এনেছে? তখন সৃজয়ী মাছের নাম বলতে থাকে। এত মাছের নাম শুনে অবাক হয়ে যায় রাজদীপ চ্যাটার্জি আর বলে, এটা কি হচ্ছে? এত বাজার, এটা কি কোনো ভোজ হচ্ছে নাকি? তখনই রিত বলে, এটা বৌভাতের অনুষ্ঠান হচ্ছে বাবা। তখন রাজদীপ বলে, জানি তো, বউ নিয়ে এসেছো। তখন বিদ্যা বলে, না, আপনি বউকে আসতে বলেছেন এখানে, তার জন্যই না বউ এখানে এসেছে, না হলে আসতো না। বুঝতে পেরেছেন? তখনই রাজদীপ চলে যেতে লাগলে বিদ্যা বলে, আপনি না কোথাও যাবেন না, আপনি এখন কোথাও যাবেন না। তখন রাজদীপ বলে, মানে? তখন বিদ্যা বলে, হ্যাঁ, আজকে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান। আর ভাত কাপড়ের অনুষ্ঠানে যেই সবকিছু দিতে হবে, আমি মোচার মোচার ঘন্ট খাবো, চিংড়ি মাছ দিয়ে মোচা। তখন সবাই বলে, কি হ্যাংলা বউরে? তখন বিদ্যা বলে, হ্যাঁ, নিজে কি খাবো সেটা বলতে পারবো না। তখন রাজদীপকে বলে, আপনি মোচা কাটবেন। তখনই সেখানে কেশব ব্যানার্জি চলে আসে। তখন বিদ্যা বলে, এই তো চলে এসেছে বাবা, বাবা চিংড়ি মাছ কাটবে। তখন তো কেশব ব্যানার্জি অবাক হয়ে যায়। তারপরে কেশব ব্যানার্জিকে বিদ্যা বলে, তুমি এখানে বাবা? তখন কেশব ব্যানার্জি বলে, হ্যাঁ, তুমি নাকি কলেজে যাবে? তখন বিদ্যা বলে, হ্যাঁ, যাবো তো। কেন, আমার কলেজ যাওয়া নিয়ে তোমাদের কি কোনো সমস্যা আছে এইভাবে বলছো? তখনই সৃজয়ী বলে, তুমি তো দেখছি সম্পর্কগুলোকে গুলিয়ে ফেলছো। তখন বিদ্যা বলে, না, সম্পর্কগুলোকে আমি গুলিয়ে ফেলি না। আজকে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান, আর আমার শ্বশুর মশাই আমার ভাত কাপড়ের আয়োজন করেছে। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, আমি মোচা কাটবো? মোচা কি করে কাটে আমি সেটাই তো বলতে পারি না। তখন পৃথা বলে, কাটবে। বিয়ের প্রথম প্রথম তুমি আমাকে আলু খোসা ছাড়িয়ে দিতে না, তারপরে পেঁয়াজ খোসা ছাড়িয়ে দিতে না, ওরকম ভাবেই না হয় ছেলের বউয়ের জন্য মোচা কাটবে। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, কি মোচা? মোচা কিসে হয়, কিভাবে কাটতে হয় সেটাই তো আমি জানি না। তখন কেশব ব্যানার্জি বলে, আমি চিংড়ি মাছ কাটবো? কেন, মাছ কাটা হয়নি? তখনই বিদ্যা বলে, হ্যাঁ, কাটা হয়েছে তো, তারপরেও ভালো করে ধুতে হবে, তারপরে খোসাগুলো না ভালো করে ছাড়াতে হবে। বুঝতে পেরেছো? সেই জন্যই তোমাকে বলছি, তুমি যেমন আমাদের ব্যস্ত বানাতে চাইছো আমাকে, তেমন তোমাদেরও ব্যস্ত থাকতে হবে। তখন কেশব ব্যানার্জি বলে, বিদ্যা। তখন বিদ্যা বলে, হ্যাঁ, একদম চিৎকার করবে না বাবা। আমি না জানি যে মেয়ের প্রতি তোমার কোনো ভালোবাসাই নেই, সেই মেয়েকে তুমি মেয়ে বলে কি করে স্বীকার করবে বাবা? তুমি তো আমাকে মেয়ে বলেই মানো না, তুমি তো আমাকে ভালোই বাসো না। এখন তোমরা চাইছো আমি যেন কলেজে না যাই। কেন? কলেজ গেলে কি কোনো সমস্যা? ওখানে কি কিছু ঘটতে চলেছে নাকি? তখন কেশব ব্যানার্জি ভয় পেয়ে যায়। তখন বিদ্যা বলে, হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে ওখানে কিছু ঘটতে চলেছে। না হলে না হলে আমাকে যেতে দিচ্ছ না কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন রাজদীপ চ্যাটার্জিকে বিদ্যা এসে বলে, কি শ্বশুরমশাই, ওখানে কি কিছু ঘটবে নাকি? না হলে আমি এখানে, আর আপনারাও এখানেই থাকবেন, কোথাও যাবেন না। তখন রাজদীপ বলে, মানে কি বলছো তুমি? তখন সৃজয়ী বলে, তুমি না অত্যন্ত অসভ্য, তুমি আসলেই আসলে সম্পর্ক বোঝো না, উনি তোমার শ্বশুর মশাই হয়। তখন বিদ্যা বলে, এই সম্পর্কগুলোই তো আগে থেকে খুঁজেছি আমি। বাবার না পারলাম বাবার কন্যা হতে, না পারলাম মায়ের মেয়ে হতে, কিচ্ছু হতে পারিনি আমি। সারা জীবন সম্পর্কগুলোকে গোছানোর চেষ্টা করেছি। কি বাবা, সত্যি বলছি তো? তখন কেশব ব্যানার্জি বলে, বিদ্যা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তখন বিদ্যা বলে, না না, কোনো বাড়াবাড়ি করছি না। আজকে আমিও আমিও এখানেই থাকবো, আর তোমরাও এখানেই থাকবে। তখন তখন বিদ্যা বলে, না হলে আমার কিন্তু একটা পরিচয় ঠিকই থেকে যাবে, প্রফেসর বিবি, প্রফেসর বিদ্যা ব্যানার্জি। তখন তখন দেখা যাবে পৃথা বলে, না, সমস্যা নেই, সবাই সবাই এখানে থাকবে। তখনই বিদ্যা ওর বাবাকে বলে, তুমি তদারকি করবে। তখন কেশব ব্যানার্জি বলে, কি আমাকে তদারকি করতে হবে? তখন পৃথা বলে, না না, কিচ্ছু করতে হবে না। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, তুমি কি চাইছো বলো তো? তখন বিদ্যা বলে, কেন, আমার ভাত কাপড়ে যা যা দেওয়া হবে, এই যে রান্না করে ভাত মাছ সবকিছু সবকিছু আপনিই তো করবেন। আপনি না করলে কে করবে? কারণ আপনিই তো আমার ভাত কাপড়ের দায়িত্বটা নেবেন শ্বশুর মশাই। তারপরে দেখা যাবে রায়া ফোন করে। তখন বিদ্যা রায়ার ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ, তোমরা না সবাই কলেজটাকে ঘিরে রাখবে, আমার মনে হচ্ছে কলেজে কিছু ঘটতে চলেছে। বুঝতে পেরেছো? ওখানে কিছু ঘটবে, কারণ এখানে এখানে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে তো, হ্যাঁ, একটু পরে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর আমাকে কেউ না কলেজে যেতে দিচ্ছে না। তার মানে বুঝতে হবে যে আমাকে এখানে আটকে রাখা হচ্ছে।
তাই তোমরাও না ব্যস্ত থাকবে। তারপরে দেখা যাবে ফোনটা রেখে দিলেই রায়া বড়বাবুকে ফোন করে। ওইদিকে বড়বাবু ফোনটা রিসিভ করলে রায়া বলে, বড়বাবু, আমি রায়া বলছি। ওই যে বিদ্যা ব্যানার্জি প্রফেসর, তার স্টুডেন্ট। তখনই বড়বাবু বলে, হ্যাঁ হ্যাঁ বলো। তখন রায়া বলে, বড়বাবু, আসলে আপনি না কিছু সিভিল ড্রেসে পুলিশ পাঠিয়ে দিন, এখানে দরকার। তখন বড়বাবু বলে, কেন? ওখানে কি কিছু হচ্ছে নাকি? নাকি কিছু হবে? তখন রায়া বলে, আমার মনে হচ্ছে কিছু হতে চলেছে, কিছু একটা তো ঘটবেই। আমার আমার না খুব ভয় করছে। তখনই অফিসার বলে, কেন? প্রফেসর বিবি কোথায়? তখন রায়া বলে, প্রফেসর বিবি ওই চ্যাটার্জি বাড়িতে, চ্যাটার্জি বাড়িতে ঢুকে পড়েছে। তখন বড়বাবু বলে, চ্যাটার্জি বাড়িতে মানে? তখন রায়া বড়বাবুকে সবটা খুলে বলে। তখন বড়বাবু বলে, কি বলছো তুমি? সাপ আর নেউলে এক জায়গাতে? তাহলে এত লড়াই, এত কিছু করে কি লাভ হলো? এখন তো সবকিছু সবকিছু শেষ হয়ে যাবে। আর প্রফেসর বিবি সেও তো আসতে পারবে না। তখন রায়া বলে, না, প্রফেসর বিবি আসবে, আসবে সে, আমি আপনাকে বলছি। তখনই প্রফেসর বিবির পুরো প্ল্যানটাই বড়বাবুকে খুলে বলে রায়া। তখন রায়া শ্রাবণদের দেখতে পায় আর বলে, বড়বাবু, এখানে শ্রাবণরা সবাই আছে, মনে হচ্ছে কিছু একটা ঘটবে। তখন বড়বাবু বলে, চিন্তা করো না, আমি আসছি, আমি আসছি, আমার পুরো ফোর্স নিয়ে সেখানে আসছি, তোমাদেরকে আমি প্রোটেক্ট করব। আর তুমি বিদ্যা ব্যানার্জিকে একটু ফোন করে বলে দিও। তখনই রায়া ফোনটা রেখে দেয়। তখন বড়বাবু তার ফোর্সদের বলে, চলো পিসিসিআই কলেজে যেতে হবে। তখন অফিসার বলে, কেন স্যার, ওখানে কি কিছু ঘটেছে? তখন অফিসার বলে, ঘটতে পারে। এই বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে বিদ্যা ভাত কাপড়ের জন্য রেডি হচ্ছে। তখনই সিঁদুর পড়তে গিয়েই বিদ্যা চোখ বন্ধ করে ফেলে। তখন বিয়ের দিন যে রিত ওকে সিঁদুর পরিয়ে দিয়েছিল সেই কথা ভাবতে ভাবতেই বিদ্যা সিঁদুরটা পরে নেয়। তখনই সেখানে রাজরূপ চলে আসা এসেই বলে, বাহ, প্রফেসর বিবি এখন রাজদীপ চ্যাটার্জির পুত্রবধূ। তখন বিদ্যা কিছুই বলে না। তারপরে রাজরূপ বলে, তাহলে এত লড়াই, এত কিছু, এত কিছু করে কি লাভ হলো বলো তো? তুমি তো সেই এখানেই ভাত কাপড়ের জন্য রেডি হচ্ছ। এখন ভাত কাপড়ের আয়োজন করা হবে। তাহলে এত প্রহসন, এত লড়াই, জমি নিয়ে এত কিছু, ছাত্রছাত্রীদের অধিকার, সবকিছু নিয়ে লড়াই করে কি লাভ হলো? এখন তো সব শেষ, সব শেষ হয়ে গেল। এখন তো তুমি হাতা খুন্তি লেড়ে সংসার করবে, সংসার জীবনে পা রেখেছো। ওইদিকে কি ঘটলো না ঘটলো সেটা তো তোমার আর দেখার ব্যাপার নয়, তাই না? বিদ্যা ব্যানার্জির সব লড়াই এখানেই শেষ হয়ে গেল। তখনই বিদ্যা এদিক ওদিক তাকায় আর বলে, না, আপনাকে আমি বলছি। তখনই রাজরূপ বলে, মানে কি বলছো? তখনই বিদ্যা ফোন করে। তখন ফোন করে রাজরূপকে বলে, কথা বলুন। তখন রাজরূপ বলে, আমি কথা বলবো? তখন বিদ্যা বলে, হ্যাঁ, আমার স্টুডেন্টদের সঙ্গে কথা বলবেন। ওখানে না কিছু একটা ঘটবে আমি জানি, কিন্তু আমি আমি না ৩৬ ঘন্টার জন্য যেমন খুশি তেমন সাজে বউ সেজেছি, ৩৬ ঘন্টার বউ। তখন রাজরূপ বলে, মানে? তখন বিদ্যা বলে, হ্যাঁ, আমি আমি এখানে এসেছি শুধুমাত্র এই লড়াইটা জেতার জন্য। রাজদীপ চ্যাটার্জি আর আমার বাবা কেশব ব্যানার্জি তারা কি করতে পারে সেটা আমি আগে থেকে জানতাম। সেই জন্যই না আমি এই লড়াইটাতে জেতার জন্য এখানে এসেছি। ওনারা কি ভেবেছে ওনারা জিতে যাবে? কিন্তু না, এখানে কে জিতবে সেটাই হলো দেখার ব্যাপার। আর আমার আমার মতে, আমি জানেন তো, মাঝে মাঝে একটা কথা বলি, কিছু কিছু সময় শুধুমাত্র বিনা আর পুস্তক হাতে থাকলেই হয় না, কিছু কিছু সময় হাতে বেতও তুলে নিতে হয় মানুষকে শাসন করার জন্য, শায়েস্তা করার জন্য। তখন তো এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় রাজরূপ। ওইদিকে দেখা যাবে রাজদীপ চ্যাটার্জিকে কলেজ থেকে ফোন করে অন্য টিচাররা। আর ফোন করেই বলে, স্যার, এখানে পুলিশ পুলিশও ঘেরাও করে রেখেছে, স্টুডেন্টরাও ঘেরাও করে রেখেছে, আর শ্রাবণরাও আছে। বুঝতে পারছি কিছু একটা ঘটবে। তখন রাজদীপ বলে, শোনো, তোমরা তোমরা সবাইকে সবাইকে তকে তকে রাখো, আর সব খবর আমাকে জানাবে, ঠিক আছে? কোনো রকম কোনো যেন এদিক ওদিক না হয়। হ্যাঁ, ঘটবে তো অবশ্যই, কিছু একটা তো ঘটবেই। ওইদিকে সব জায়গা চালু করে দাও যে বিদ্যা ব্যানার্জি রাজদীপ চ্যাটার্জি বাড়িতে বউ হয়ে ঢুকে গেছে। তারপরে ফোন রেখেই পিথাকে বলে, এটা কি? তখনই পিথা হাতটা দেখালেই রাজদীপ চ্যাটার্জি বলে, এটা তো আমার মা তোমাকে দিয়েছিল। তখন পিথা বলে, হ্যাঁ, আমি আবার আমার ছেলের বউকে দেবো? তখন রাজদীপ চ্যাটার্জি বলে, না, এটা তুমি বিদ্যাকে দেবে না। তখনই পিথা বলে, কেন? কেন দেব না? ও তোমার ছেলের বউ। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, বলেছি না দেবে না? ৩৬ ঘন্টার জন্য ও বউ হয়ে এই বাড়িতে এসেছে, বুঝতে পেরেছো? তার জন্য তোমাকে বলছি, তুমি ওকে কিছু দেবে না। তখন পিথা বলে, মানে ৩৬ ঘন্টার জন্য এসেছে মানে? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, তোমাকে অত কিছু বুঝতে হবে না, অনেক বড়, অনেক বড় খেলা চলছে।
তোমাকে এগুলো বুঝতে হবে না? আর কয়েক ঘন্টা পরেই ফুলশয্যার ফুলশয্যার ঘরে ঢুকে যাবে ওরা দুজন। তারপরে পুরো কলেজটা আমরা ঘিরে নেব। বুঝতে পেরেছো?" তারপরে এই বলে রাজদীপ চলে যায়। ওইদিকে ওইদিকে বড়বাবু পুরো কলেজ ঘুরে দেখতে থাকে। সেখানে শ্রাবণের লোকেরাও আছে। সবটা দেখেই বড়বাবু বিদ্যাকে ফোন করে। তখন বিদ্যা রাজরূপকে বলে, "আমার একটা ফোন এসেছে, আমি ফোনটা ধরছি।" তখন রাজরূপ বলে, "হ্যাঁ, ঠিক আছে।" তারপরে বিদ্যা ফোনটা ধরলে বড়বাবু বলে, "প্রফেসর বিদ্যা ব্যানার্জি, এখানে অনেক বড় বাওয়াল হবে মনে হচ্ছে। কারণ এখানে বড় সন্ত্রাসীরা রয়েছে, যাদের পুলিশের খাতায় নাম রয়েছে। তারা কিন্তু এখানে রয়েছে। বাইরেও বাইরেও অনেক গুন্ডা-পান্ডা রয়েছে। ওদের কাছে অনেক অস্ত্রও রয়েছে। আপনি কিন্তু সব স্টুডেন্টদেরকে এক জায়গায় জড়ো হতে বলে ভুল করেছেন। ওদের যদি কোনো ক্ষতি হয়ে যায়?" তখন প্রফেসর বিদ্যা ব্যানার্জি বলে, "না, ওদের কোনো রকম কোনো ক্ষতি হবে না। সবকিছু আমার ভাবা হয়ে গেছে। কোনো রকম কোনো ক্ষতি হবে না। আপনি দেখবেন এখানে খেলা চলছে।" তখনই বড়বাবু বলে, "কিন্তু ম্যাডাম, আপনার তো এখানে আসা দরকার। আপনার এখানে আসা দরকার।" তখন বিদ্যা বলে, "আসবো তো।" তখনই টিচার বলে, "এখানে তো লড়াই শুরু হয়ে গেছে।" তারপরে দেখা যাবে রাজরিত রাজরিত এসে বিদ্যাকে বলে, "আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম।" তখন বিদ্যা তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?